স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর গুলশানে চায়ের দোকান থেকে 2 জনের গলা কাটা মরদেহ উদ্ধার। রাজধানীর বেশিরভাগ থানার কাজে এখনো গতি আসেনি, মিলছে না সেবা। আমার ছেলে এলোপাতাড়ি গুল্লিতে নিহত হওয়ার পর আমি 20 তারিখ একটা মামলা করি, এখন পর্যন্ত আসামি ধরছে না। আসামি আমাকে হুমকি ধামকি দিচ্ছে। এবং লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা, হিজবুল্লাহ প্রধানকে হত্যার দাবি। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রাজধানীর গুলশান 2-এর একটি চায়ের দোকানের ভেতর থেকে 2 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বেলা 11:30টার দিকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। তারা হলেন মোহাম্মদ রফিক ও সাব্বির। রফিকের বাড়ি বরিশাল সদরের দবদবিয়া গ্রামে, আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার ব্যাপারীপাড়ায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে। তারা ওই চায়ের দোকানে কাজ করতেন বলে জানা গেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশের পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত 9:30 ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিয়েছেন ডক্টর ইউনূস। এতে তিনি নতুন বাংলাদেশের পাশে থাকতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দেওয়ার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা নিজেই। আজ এক ফেসবুক পোস্টে তিনি এই পরামর্শ দেন। সরকারে আসার আগে এমনও হয়েছে, বহু প্রোগ্রামেও গিয়েছি, অনেকে ছবি তুলেছে। এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না। আমি এটা তীব্র প্রতিবাদ করছি। যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে, আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন, মামলা করবেন, মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন। বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আবেগের বশবর্তী না হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতির প্রত্যাশার মধ্যে থেকে কাজ করতে হবে। সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে আলোচনায় তিনি একথা বলেন। দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, বিভক্তি নয়, ঐক্যই হোক জাতির সৌন্দর্য ও শক্তির প্রতীক। যৌক্তিক সময়ে নির্বাচনের আশা করছেন জামাতে আমির। তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে 2-1টা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। কি হয়ে যাচ্ছে আপনারা এটা বুঝেন, আমি সবকিছু ভেঙে বলতে চাচ্ছি না। হ্যাঁ, যৌক্তিক সময়েরও হাটে আমরা ভেঙে দিব, দেরি করবো না ইনশাল্লাহ। রাজধানীর বেশিরভাগ থানার কার্যক্রম শুরু হলেও নেই গতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার আলামত সহ অনেক নথি পুড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছে পুলিশ ও সেবা প্রার্থীরা। নতুন মামলা না নেওয়ার অভিযোগ রয়েছে কোনো কোনো থানার বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যাপক শক্তি প্রয়োগ করে পুলিশ। হতাহত হন বহু মানুষ। তখন পুলিশের পাশাপাশি বিভিন্ন থানাও হামলার শিকার হয়। নিহত ও আহত হন বেশ কিছু পুলিশ সদস্য। 5 আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর আরেক দফা হামলার শিকার হয় থানা পুলিশ। জীবন বাঁচাতে কর্মস্থল থেকে পালিয়ে যান অনেকে। অন্তর্বর্তীকালীন সরকারের 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, কিন্তু 1.5 মাস পরেও রাজধানীর অনেক থানার কার্যক্রম পুরোদমে চালু হয়নি।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রাবাড়ী থানা। মূল ভবন দেখে বোঝার উপায় নেই কয়েক মাস আগে এখানে ছিল ব্যাপক কর্মব্যস্ততা। 6 তলা ভবন জুড়েই ধ্বংসযজ্ঞের চিহ্ন। সংস্কার কাজ চলমান থাকায় কয়েক কিলোমিটার দূরের ড্যামরা থানায় অস্থায়ীভাবে চলছে যাত্রাবাড়ী থানার কার্যক্রম, তবে নেই গতি। আমি 5 তারিখে যাত্রাবাড়ী থানায় আমার মাথার ভিতরে গুলি করে পুলিশে মামলার বিষয়ে জানার জন্য আসছি। এখন আমি সেই বিষয়ে কথা বলতে পারি নাই। এসে দেখলাম খুব ব্যস্ত ওনারা ভিতরে, আবার ওনারা বেরোয় চলে গেল। কিছুটা ভিন্ন চিত্র বাড্ডা থানায়। অনেকটা স্বাভাবিকভাবে চলছে কাজকর্ম, তবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মামলা নিয়ে তালবাহানার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আমার ছেলে এলোপাতাড়ি গুলিতে নিহত হওয়ার পর আমি 20 তারিখ একটা মামলা করি, এখন পর্যন্ত আসামি ধরছে না। আসামি আমাকে হুমকি ধামকি দিচ্ছে। যাচাই করুক, তদন্ত করুক, তাদের শাস্তির আওতায় আনুক, আমরা এটাই চাই। তবে অভিযোগ অস্বীকার করেন সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি আসামি ধরি না, এই কথাটা সত্য নয়। আমি এ পর্যন্ত 12টা মামলা নিয়েছি। এই 12টা মামলা কোনো থানায় মনে হয় না। ঢাকা মহানগর পুলিশের অধীনে থানা রয়েছে 50টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে 21 থানা ও পুলিশের 216টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। একটি সেতুর অভাব, ক্ষোভ আর হতাশা জন্ম দিচ্ছে ভোলাবাসীর মনে। দীর্ঘদিন ধরে বরিশাল ভোলা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও অগ্রগতি নেই এই প্রকল্পের। সেতুটি নির্মাণ করতে চায় জাপানি প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি লিমিটেড। পদ্মা সেতু তৈরির পর দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলা রাজধানীর সাথে সরাসরি সড়ক সংযোগে এসেছে। ব্যতিক্রম শুধু ভোলা। বরিশাল হয়ে নৌপথে কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় দেশের দক্ষিণের এই দ্বীপ জেলায়। যুগ যুগ ধরে ফেরিতে পারাপারের ঝুঁকি নিয়েই চলতে হয় তাদের, কিন্তু এখন সময়ের অপচয় আর নানা ঝামেলা থেকে মুক্তি চান ভোলাবাসী। এই যে তো খাড়ায় রয়েছি একটা বগন্তে, এটা লাশ লয়ে খাড়ায় রয়েছি, যাইতে পারতেছি না। ব্রিজটা হইলে দেখা গেল মানুষের কোনো ভোগান্তি হয় না, কোনো গাড়ি যানবাহন এখানে টিকা থাকে না। পদ্মা ব্রিজে আমরা এখন যে সুফলটা পাচ্ছি, মনে হয় যে ভোলা ব্রিজটা হয়ে গেল সেরকম একটা সুফল আমরা মনে হয় যে আমাদের জন্য আল্লাহ বলে দান করবেন। সময় অনেক বাঁচবে এবং আমাদের আর্থিক অনেক খরচ কম হবে এবং যাতায়াতের আমাদের অনেক সুবিধা হবে। ভোলায় দেশের দীর্ঘতম সেতু হওয়ার কথা রয়েছে। তেঁতুলিয়া ও কালাপাদর নদীর উপরে মূল সেতুর দৈর্ঘ্য 10.87 কিলোমিটার। একই সঙ্গে 6.57 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। 2019 সালে শুরু হয়ে 2024 সালে যে প্রকল্প শেষ হওয়ার কথা, আমলাতান্ত্রিক জটিলতায় এখনও প্রকল্পটি চূড়ান্তই হয়নি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নে 2018 সাল থেকে লেগে আছে জাপানের মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে 17,000 কোটি টাকা খরচে সেতুটি নির্মাণ করতে প্রস্তুত প্রতিষ্ঠানটি। সরকার যদি আজকে বলেন যে নীতিগতভাবে এই আমাদেরকে ব্রিজটা করতে দেওয়া হবে, আমরা পরশুদিন থেকেই কাজ শুরু করে যাব। এদিকে ভোলায় একের পর এক গ্যাস ক্ষেত্র আবিষ্কার হচ্ছে। এই গ্যাস উত্তোলন, ব্যবহার ও শিল্পায়নের জন্য ভোলা সেতু জরুরি বলে মনে করেন বিশ্লেষকেরা। ভোলা এবং বরিশাল দুই জেলাকে যদি আসলে আমাদের সড়ক পথে যুক্ত করতে হয়, তাহলে এই সেতুর আসলে কোনো বিকল্প নাই। এখানে গ্যাসের একটা বড় সম্ভাবনা আছে, এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার একটা বড় সম্ভাবনা আছে। আমরা এটা জিওবি ফান্ডেড না করে এটা আসলে ডোনার ফান্ডেড হলে আমাদের উপর কিন্তু রিস্কটা কমে যাবে। গ্যাসটাকে আপনি ট্রান্সপোর্টের জন্য ব্রিজটা দরকার। ভোলাতে আপনারা জানেন অনেক সুন্দর সুন্দর আইল্যান্ড আছে, অনেক ন্যাচারাল বিউটি আছে। সেখানে যদি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা যায়, অনেক মানুষ ঘুরতে যাবে। সরকার যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা সেই অবকাঠামোগত উন্নয়নগুলো আমরা করব। তারা বলছেন, বিদেশি বিনিয়োগে সেতুটি হলে দেশের রিজার্ভে বৈদেশিক মুদ্রা যোগ হওয়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। গতকাল হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে হাসান নাসরুল্লাহ বেঁচে আছেন। ইরানের তাসনিম নিউজ জানিয়েছে হিজবুল্লাহর প্রধান নিরাপদে রয়েছেন। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
রাজধানীর গুলশানে চায়ের দোকান থেকে 2 জনের গলা কাটা মরদেহ উদ্ধার। রাজধানীর বেশিরভাগ থানার কাজে এখনো গতি আসেনি, মিলছে না সেবা। এবং লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা, হিজবুল্লাহর প্রধানকে হত্যার দাবি। এ ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ আপডেট বিকেল 4টায়। দর্শক, আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।